প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি পাঠদান করব নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নগদান, যেটা তোমাদের সম্প্রতি অ্যাসাইনমেন্ট আছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো নগদান বই। নগদান বই হচ্ছে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহ যে হিসাবে যে বইয়ে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় নগদান বই। অর্থাৎ নগদান বইয়ে কেবল নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, তাহলে আবার দেখো, নগদান বই বলতে আমরা কি বুঝি? লেনদেনের সঙ্গে নগদ অর্থের সম্পৃক্ততা থাকা এবং না থাকা। যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি প্রদান ঘটে ওই লেনদেন সমূহকে একত্রিত করে যেই বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। তাহলে কি বুঝলি আমরা? যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই লেনদেন সমূহকে একত্রিত করে যেই বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। নগদান বই প্রাথমিক হিসাবের বই, আবার নগদান বই বলা হয় প্রাথমিক হিসাবের বই যা জামাদার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষিত, আমরা কি জানলাম নগদান বই কাকে বলে? যে সকল লেনদেন নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই সমস্ত লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। তাহলে কি করে দেখো, যে সকল লেনদেন নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই সমস্ত লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। তাহলে প্রিয় শিক্ষিত, আমরা কি বুঝলাম? কারণ নগদান বইয়ে একমাত্র নগদ সংক্রান্ত লেনদেনগুলো কি হয়? অন্তর্ভুক্ত হয়। এবার আসো নগদান বইয়ের বৈশিষ্ট্য। দেখো নগদান বইয়ের, তাহলে এখানে আমরা কি করব? নগদান বই প্রস্তুতের জন্য একটি অনুসরণ করা হয়। তাহলে এক নম্বর হচ্ছে এই নগদান বই প্রস্তুত করার জন্য আমরা একটা নির্দিষ্ট শখ কি করব? অনুসরণ করব। ঠিক আছে, তাহলে এই শখ কি করব? প্রাপ্তি সমূহকে শখের দেবীর দিকে এবং প্রধান সমূহকে শখের ক্রেডিট দিকে
তাহলে প্রাপ্তিসমূহকে শোকের দিক থেকে প্রথমে কি দিকে কি হয় নগদান বইয়ে এক নম্বর বৈশিষ্ট্য হলো নগদান বই প্রস্তুতির জন্য একটি শখ তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে যে সমস্ত লেনদেনগুলো নগদ অর্থে প্রাপ্তি ঘটায় ওই লেনদেন সমূহকে শখের দিকে এবং যে লেনদেনগুলো দ্বারা নগদ অর্থের প্রদান ঘটায় ওই সমস্ত লেনদেনগুলোকে শখের দিকে লেখা হয়। এরপর আসো 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নগদান বই হিসাবে প্রাথমিক বই হওয়া সত্ত্বেও এটি হিসাবে ফাঁকা বহি ন্যায় কাজ করে। দেখো এখানে নগদান হচ্ছে হিসাবে প্রাথমিক বই, যদিও এটা প্রাথমিক বই তথাপি এইটি হিসাবে ফাঁকা বহি ন্যায় কাজ করে। ঠিক আছে, কারণ এখানে যে সমস্ত লেনদেন আমরা অন্তর্ভুক্ত করবো এগুলো একেবারে কি স্থায়ীভাবে আমরা কি করবো অন্তর্ভুক্ত করবো, এই জন্য এটা হিসাবে ফাঁকা বহি নিয়ে কাজ করবে। এরপর দেখো 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময় নিয়ে বিভিন্ন উৎস হতে কি পরিমাণ নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং নগদ প্রদান ঘটেছে তার পরিমাণ জানা যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট অর্থাৎ 1 মাস আমরা হিসাব করি, তাহলে যদি আমরা 1 মাসের দিন হিসাব করি তাহলে 1 মাস শেষে বিভিন্ন উৎসতে কি পরিমাণ নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং কি পরিমাণ নগদ প্রদান ঘটেছে তার পরিমাণ নগদান বই থেকে জানা যায়। সেটা হচ্ছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের পার্থক্য নির্ণয়ের মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়। তাহলে দেখো এই যে ডেবিট দিকে নগদ অর্থের পরিমাণ, ক্রেডিট দিকে নগদ প্রদানের পরিমাণ আমরা কি করি নগদ বইয়ে লিপিবদ্ধ করি। এই নগদ প্রাপ্তি এবং প্রদানের পার্থক্য নির্ণয়ের মাধ্যমে নির্দিষ্ট সময় বিশেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়। তারপর হচ্ছে তোমার নগদ অর্থের চুরি, আত্মসাৎ, অপচয়, হিসাব লিপিবদ্ধকরণের ভুল সমূহ হওয়ার সম্ভাবনা ভুলাংশে হ্রাস পায়। নগদ অর্থ চুরি, আত্মসাৎ,
আত্মসাৎ অপচয় এবং লেনদেন সমূহ বিধিবদ্ধের মূল অনেকাংশে কি পায়। তাহলে নগদান বইয়ের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নগদান্বিতের চুরি, আত্মসাৎ অপচয় এবং লেনদেনসমূহ লিপিবদ্ধের ভুল অনেকাংশে হ্রাস পায়। যদি আমরা নির্দিষ্ট সময় শেষে নগদান বই প্রস্তুত করি তাহলে ক্যাশ থেকে নগদান্বিতের চুরি, আত্মসাৎ কিংবা অপচয়, আবার লেনদেন লিপিবদ্ধ ফোনের যে ভুল এগুলো অনেকাংশে হ্রাস পায়। তারপর শেষ হয় নগদ তহবিলের উপর পূর্ণ, তাহলে নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা। তাহলে পরিস্থিতিতে দেখো আমরা আজকে এখানে আলোচনা করেছি নগদান বইয়ের সংজ্ঞা, নগদান বই কাকে বলে, যে সকল লেনদেন নগদান্বিতের প্রাপ্তি প্রদান ঘটে ওই সমস্ত লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। নগদান বই এখানে আমি 6টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নগদান বই প্রস্তুতির জন্য একটি শখ অনুসরণ করতে হয়। ওই শখে প্রাপ্তি সমূহকে আমরা ডেবিট দিকে এবং প্রদান সমূহকে আমরা ক্রেডিট দিকে লিপিবদ্ধ করি। 2 নম্বর হচ্ছে নগদান বই কে আমরা সাধারণত বলা হিসেবে প্রাথমিক বই। যদি হিসেবে প্রাথমিক বই এইটা হিসেবে একটা পাকা বই নিয়ে কি করে কাজ করে, কারণ এখানে আমরা যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত করি সেইগুলোকে একেবারে পাকাপাকি বা স্থায়ীভাবে আমরা লিপিবদ্ধ করে থাকি। নির্দিষ্ট সময়তে অর্থাৎ বিভিন্ন উৎস থেকে কি পরিমাণ নগদান্বিতের প্রাপ্তি ঘটেছে বা নগদ প্রদান ঘটেছে তার পরিমাণ নগদান বই থেকে জানা যায়। নগদ প্রাপ্তি আর নগদ প্রদানের পার্থক্য নির্ণয়ের মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে নগদান্বিতের পরিমাণ জানা যায়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নগদান বই প্রস্তুত বা নগদান হিসাব সংরক্ষণের মাধ্যমে নগদান্বিত চুরি, আত্মসাৎ অপচয় এবং লেনদেন সমূহ লিপিবদ্ধের ভুল অনেকাংশে হ্রাস পায়। যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নগদ তহবিলের পর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে আমরা নগদান বইয়ের সংজ্ঞা দিয়েছি, নগদান বইয়ের আমরা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। এরপর আসো নগদান বইয়ের শ্রেণীবিভাগ। এবার আসো আমরা সংখ্যায় যাই। নগদান বই শ্রেণী বিভাগ। ঠিক আছে, তাহলে দেখ এখানে নগদান বই, এই নগদান বইকে 7টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে একদরা নগদান বই, 2 দ্বিগরা নগদান বই, 3 তিনগরা নগদান বই। হচ্ছে খুচরা নগদান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা এখানে
99 শ্রেণীকে আমরা কয় ধরনের 99 পেয়েছি? 99 কে 60 শ্রেণীতে ভাগ করা হয় 1 বার 99, 2 বার 99, 3 বার 99 এবং 471 সমাধান। এখানে নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের লেনদেন সমূহকে অন্তর্ভুক্ত করা হয়। 2 হচ্ছে 2 বার নগদান বই। এখানে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহকে অন্তর্ভুক্ত করা হয়। 3 হচ্ছে 3 বার নগদান বই। এখানে নগদ ব্যাংক ও নগদ প্রদত্ত বার্তা ও নগদ প্রাপ্ত বার্তা সংক্রান্ত লেনদেন সমূহ অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখ এখানে নগদান বই কিয়া কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? নগদান বইকে 60 শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই ও নগদান বই। সব ধরনের নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের লেনদেন সমূহকে 1 গড়া নগদান বই অন্তর্ভুক্ত করা হয়। আর নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহকে 2 গড়া নগদান বই অন্তর্ভুক্ত করা হয়। 3 নগদান বইয়ে নগদ ব্যাংক ও নগদ প্রদত্ত নগদ প্রাপ্ত সংক্রান্ত লেনদেন সমূহ অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রিয় শিক্ষিতা দেখো এখানে সবচেয়ে একটা মজার বিষয় হলো যে নগদান বইয়ে শোকে ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুইটি অংশ রয়েছে। সব ধরনের নগদ প্রাপ্তি ও সমূহকে লিখব আমরা নগদান বইয়ে ডেবিট দিকে, আর নগদ প্রদান সমূহ লিখব আমরা নগদান বইয়ে ক্রেডিট দিকে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা নগদান বই আমরা কি পেয়েছি? শ্রেণী বিভাগ পেয়েছি। এছাড়া দেখো আবার কোন কোন প্রতিষ্ঠান আবার আমরা দেখি কোন কোন প্রতিষ্ঠান বর্তমান নগদান বইয়ের পরিবর্তে কোন কোন প্রতিষ্ঠান বর্তমান নগদান বইয়ের পরিবর্তে নগদ প্রাপ্তি জামাদা ও নগদ প্রদান তাহলে দেখো আবার দেখাচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা নগদান বইয়ের পরিবর্তে দুইটি পৃথক হিসাব প্রস্তুত করে এক হচ্ছে নগদ প্রাপ্তি জামাদা, 2 নগদ প্রদান জামাদা। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষিত আমরা কি পেয়েছি? এখন কি আলোচনা করেছি? নগদান বইয়ের সংজ্ঞা আমরা আলোচনা করেছি, নগদান বইয়ের বৈশিষ্ট্য আলোচনা করেছি, নগদান বইয়ের আমরা শ্রেণীবিভাগ আলোচনা করেছি। তাহলে নগদান বই এখানে কেবলমাত্র নগদ লেনদেনগুলো কি অন্তর্ভুক্ত হবে, ধারে বা অনগদ লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে? তো ধারে লেনদেন সমূহ নগদান বই কি হয় না? অন্তর্ভুক্ত হয় না।
এবার আসুন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকের 1 নম্বর, তোমাদের পাঠ্যপুস্তকের 1 নং প্রশ্ন, পৃষ্ঠা নং 122। দেখো এগুলো, তাহলে দেখো প্রিয় শিক্ষিতরা, তোমাদের পাঠ্যপুস্তকের 1 নম্বর প্রশ্ন দেখো, এটা আমি সমাধান করার চেষ্টা করব। এখানে কিছু লেনদেন দেওয়া আছে। ঢাকা ইসলামপুরে মেসার্স দেবলিনা বস্ত্রালয়ে 2017 সালের মে মাসে কয়েকটি লেনদেন নিম্নরূপ। ঠিক আছে, কথা বলছে কি, উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের যাবতা নির্ণয় করো। বলে আমরা আগে যাবতা করছি না, তাহলে দেখো এর সমাধান কি লিখেছে দেখলে, মেসার্স দেবলীনা এক্স দেবলীনা বস্ত্রালয়ের যাবতা বই। ঠিক আছে, প্রথমে যাবতা সব করো, আমরা আগে করেছি তাই না। তারিখ, বিবরণ, ব্যাখ্যা, প্রতিদান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তাহলে অনগদ লেনদেন দেখো, অনগদ লেনদেন কোনগুলো, যেগুলো ধারা সংক্রান্ত লেনদেন সেগুলো করে অনগদ লেনদেন। দশ তারিখ, এখানে 10 তারিখ দেখো, পাবনা সেই বছর ভিতরে 10% বার্তায় কাপড় করে। কার কাছ থেকে কই করছে, পাবনা শাহী বর্ষ বিধান থেকে। এখানে নগদ কথাটা উল্লেখ নেই, যার কাছ থেকে ক্রয় করে তার নামটা উল্লেখ করা আছে, তাহলে বুঝতে হবে এটা বাকি লেনদেন। তাহলে বাকি লেনদেন হচ্ছে অনগদ লেনদেন। তাহলে আমরা এটাকে আবার অন্তর্ভুক্ত করব। 2017 ইংরেজি মে কত 10 বলছি এখানে পাবনা শাহী হিসাবে কাপড় করে। তো আমাদের কি হবে, হিসাব ডেবিট, যেহেতু বাকি থেকে হয়, বাকি থেকে লিখতে হয় ফরদ হিসাব অবলিক ফরদ হিসাব অবলিক, যার কাছ থেকে ক্রয় করেছে তার নাম আপনার শাহী বস্ত্র দিয়েছে। শাহী বস্ত্র বিতান হিসাব তিনি কত টাকা, 80,000। 80,000-এর 10% কারবারি ভাত্তা, তাহলে কি 10% বাদ দেবো 8,000, টাকা কত 72,000। কি বলে দেখো, 80,000 10% মাইনাস কত 8,000, তাহলে কত হলো, তাহলে কত কি, যেহেতু বাকিতে কাপড় ক্রয়। এবার আরেকটা আছে সজাগতা প্রাপ্তি ও বিল দোকান করা, মালিকের মেয়াদীর্ণ 2,000 টাকার কাপড় প্রদান। তাহলে মালিক যদি ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা থেকে কোনো পণ্য নেয়, সেটা হচ্ছে উত্তোলন। একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে কি ক্রয়। ঠিক আছে, উত্তোলনের কারণে পরিমাণ হ্রাস পায়, সেই হলো কি
উত্তোলন কি হবে ডেবিট, ক্রয় হবে কি ক্রেডিট। তাহলে এখানে কি হচ্ছে দেখো 20 20 এর মধ্যে আমরা দুটি হিসাব পাই আমরা, একটা হচ্ছে উত্তোলন আর একটা হচ্ছে ক্রয়। উত্তোলন হচ্ছে মালিকানা হিসাব, উত্তোলন হচ্ছে মালিকানা হিসাব। মালিকানা শব্দ যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে উত্তোলনে হবে মালিকানা শব্দ হ্রাস পায়, সেক্ষেত্রে কি হবে ডেবিট। ক্রয় ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। উত্তোলনের কারণে ক্রয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে কি হবে ক্রেডিট। তাহলে তাহলে কি হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু মালিক কর্তৃক পণ্য উত্তোলন কত টাকা দেখো, কত টাকা পড়েছে এখানে 2000 টাকা। তাহলে ডেবিট থেকে 2000, ক্রেডিট থেকে 2000 যোগ করলে কত হয় 72 দিয়ে 70,000। তাহলে আমাদের যোগ কত হলো এখানে 70,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সমাধান উল্লেখ করেছি। এখানে 10 হচ্ছে পার্টনার শাহী বস্ত্র বিতামতে 2% বার্তায় কাপড় ক্রয়, এটা একটি অনগদ লেনদেন। তাহলে অর্থাৎ বাকিতে ক্রয়, ক্রয় হলে ক্রয় হচ্ছে ব্যয় হিসাব ডেবিট, বাকিতে ক্রয় থেকে কিস্তি হয় পদ হিসাব বা পাওনা হিসাব। তাহলে আমরা দেখতে পারি পদ হিসাব অবলিক পাওনা হিসাব অবলিক যার কাছ থেকে ক্রয় করছে, তার কাছ থেকে ক্রয় করেছে এখানে শাহী বস্ত্র বিতাম, হ্যাঁ শাহী বস্ত্র বিতাম হিসাব যে কোনো একটা লিখলে হবে। তাহলে কত টাকা হবে 80,000 টাকা, তার মধ্যে 10% তারপরে একটা বাদ দিতে হবে 8,000 টাকা, বাদ দিলে থাকে কত 72,000 টাকা। 20 তারিখ মালিকের মেয়েজন্য 2,000 টাকা কাপড় প্রদান। মালিক যদি কাপড় থেকে পণ্য উত্তোলন করে তখন সেখানে দুইটি হিসাব জড়িত হয়, একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে ক্রয়। উত্তোলন হচ্ছে মালিকানা শব্দ হিসাব, মালিকানা শব্দ হিসাব যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। উত্তোলনের কারণে মালিকানা শব্দ হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে কি হবে ডেবিট। আর হচ্ছে ব্যয় হিসাব, তাহলে ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এখানে ব্যয় হচ্ছে হ্রাস পাচ্ছে, হচ্ছে ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন করে সমাধান করি। তাহলে এখানে 6 মে 4 তারিখে লেনদেন জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো, এটা আমরা পরবর্তীতে করব। এখন আমরা গয়ের সমাধান করব। গ গয়ের সমাধান দেখো, দেব মিনা বস্তালয়ের একগড়া নগদা ভূমি। আমরা পরিষ্কার করছিলাম একটি শখ তৈরি করতে হয়, আমরা একটা শখ তৈরি করবো, আমরা কোচিং করছিলাম ওই কঠিনের মতো। দেখো তারিখ, বিবরণ, এখানে লিখবো কি নগদ বই লিখবো প্রতিয়া 30টা টাকা, বাম দিকে লিখবো কি ডেবিট। ঠিক আছে, একটা আসবে এখানে
নগদ নব্বই বাউসার নং এই বছর তারিখ বিবরণ অবলিক প্রদান সমূহ লিখতে পারো লেখো 52 টাকা ডান দিকে লেখো ক্রেডিট এখানে আমরা লিখতে পারি বিবরণ অথবা প্রাপ্তি সমূহ। প্রিয় শিক্ষার্থীরা নগদান বইয়ে অনগদ লেনদেন অন্তর্ভুক্ত হয় না। এখন প্রথম আসো 2017 সালের মে প্রারম্ভিক নগদ তহবিল তোলে প্রারম্ভিক নগদ তহবিলতে একবার নগদ বইয়ে ডেবিট দিকে কি লিখব 2017 ইংরেজি মে 1 এটা লিখতে হবে এই প্রারম্ভিক নগদ তহবিলকে লিখতে অতিরিক্ত বি অবলিক ডি ডেবিট দিকে কত 6000 এর বছর 60 নগদে বিক্রয় নগদে বিক্রি হলো কোন দিকে হবে ডেবিট দিকে 60 তাহলে বিক্রয় কত টাকা প্রতি 200 গজ 2 টাকা ধরে 150 গজ তুমি 200 কে 150 দিয়ে গুণ মূলধন কত 30 20 এখান থেকে 5% বার্তা নগদ ক্রয় মাইনাস 5% বার্তা বাদ দাও মূলধন 30 শূন্য 3 5% হলে 3000 15 1500 পাই কত 10 থেকে 5 গেলে 5 কত 38000 কত কত টাকা 8500 তাহলে ডেবিট দিকে কত হবে 8500 এক বছর 10 তারিখ আমরা করলেন আমরা 13 তারিখ সহজল মধ্যে প্রাপ্তি তাহলে কত তারিখে যে 13 যার কাছ থেকে পেয়েছি তার নামটা আমরা বিবরণ করে লিখব সহজল কেদার হিসাব কত টাকা পেয়েছি আমরা 40000 টাকা ওদের ডেবিট দিকে নগদ করে 40000 এর বছর অগ্রিম ভাড়া প্রদান মে কত সমূহ আসবে কোন দিকে তেরির দিকে অগ্রিম ভাড়া হিসাব কত টাকা 3000 এর বছর মালিকের মেয়ে দিন তারপর কয়েকটা অন্য করে দিতে আসবো না এর বছর 19 তারিখ 19 তারিখ হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ এটা প্রদান বিদ্যুৎ বিল প্রদান হলে কোন দিকে 30 দিকে কত টাকা 2500 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি লক্ষ্য করেছি এখানে নগদ প্রাপ্তি সমূহগুলো আমরা লিখেছি একগুলো নগদ ডেবিট দিকে নগদ প্রদান সমূহকে লিখেছি আমরা একগুলো নগদ ডেবিট দিকে এখানে 10 তারিখ এবং 20 তারিখের লেনদেন দুটি অনগদ লেনদেন হওয়ায় একগুলো নগদ বইয়ে অন্তর্ভুক্ত হয় না। এখন আমরা ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে যোগফলের পার্থক্য বের করে আমরা অতিরিক্ত নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কোন দিকে যোগ করব দেখো কারণ আমরা প্রথমে নগদ বইয়ে ডেবিট দিকে যোগ করব তাহলে 60000 1,80,500 যোগ করে 1,80,500 আমরা সেটা এখানে দিক আনবো 1,80,500 আর এটা আমরা দিব থাম দেব ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই 1,80,500 থেকে এই দুটো যোগফল বিয়োগ দেব 25,000 কত 500 বিয়োগ কত দেখো তো 8 থেকে বিয়োগ করলে 6 12 থেকে 3 নেবে 6,000 তাহলে
এখানে দেবীর দিকে টাকা বেশি, দিদির দিকে টাকা কম। যেই দিকে কম সেই দিকে লিখতে হয় যে মাসে আমরা হিসাব করব সেই মাসের শেষ তারিখ। কারণ মে মাসের শেষ তারিখ কত? 31 তারিখ। দেখো কি উদ্দীপ্ত সি অবলিক ডি কত? 96,000। তাহলে এই দিকে কম পড়ছে, তার মানে এইদিকে বেশি। যেদিকে বেশি হয় সেই দিকে লিখবো যে পরের মাসে 1 তারিখ। বের করা হতো জুন, জুন 1 উদ্দীপ্ত বি ডি কত? 96,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে পার্থক্য বিডি, এই তো হচ্ছে হাতের নগদ। এটা হলো কি হাতে উত্তর, হাতে নগদ আপনি নগদ তহবিল হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে নগদান বই সম্পর্কে আলোচনা করেছি, নগদান বইয়ের সংজ্ঞা দিয়েছি, নগদান বইয়ের বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছি, নগদান বইয়ের শ্রেণী বিভাগ আমরা আলোচনা করেছি এবং 1 নম্বর বইয়ের 1 নম্বর প্রশ্নে আমরা ক ও গ এর সমাধান দিয়েছি। তাহলে 1 নম্বর নগদান বই আমরা লিখে দিয়েছি, যত নগদ প্রাপ্তি সবগুলো আমরা লিখবো নগদান বইয়ের দিকের দিকে, আর নগদ প্রদান আমরা লিখবো নগদান বইয়ের দিকের দিকে। এখানে একটা নগদান বইয়ের একটা বৈশিষ্ট্য আছে, নগদান বইয়ে কখনো ক্রেডিট উদ্দীপ্ত হয় না। নগদান বইয়ে সবসময় ডেবিট উদ্দীপ্ত হয়, অর্থাৎ ডেবিট দিকে টাকা কি থাকবে? বেশি থাকবে। তো ডেবিট দিকে যোগ করলে কত হয়? 1,28,500। থেকে আমরা দিকে আনলাম 1,28,500। এখান থেকে আমরা 30,000 আর 2,500 অর্থাৎ 32,500 ভিডিওতে কত? 96,000। 96,000 এখানে কম হয়েছে, আমরা সেখানে লিখলাম এবং তারিখ লিখবো যে যেই মাসে আমরা হিসাব করতেছি সেই মাসের শেষ তারিখ। এতে মে মাস, মে মাসের শেষ তারিখ হলো 31। লিখতে হবে কি উদ্দীপ্ত সি, যেহেতু উদ্দীপ্ত সিডি সেটা উদ্দীপ্ত কি বিডি। বিডি লিখবো যে এই যে আগে আমরা বিডি টান দিয়েছি না, হ্যাঁ এন দিছি। তারিখ লিখবো যে যেই মাসে আমরা হিসাব করতেছি তার পরের মাসের 1 তারিখ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় নগদান বই সম্পর্কে ভালো করে স্টাডি করবে। আমি যে সমাধানটা উল্লেখ করেছি, যে সমস্ত বিষয় আমি আলোচনা করেছি সেগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। যদি না বুঝো তাহলে কি নোট করে রাখবে, যদি কোনো সময় দেখা হয় স্কুলে আসো, হ্যাঁ যদি প্রশ্ন করো আমি এগুলো কি দেবো? সমাধান দেব। ঠিক আছে প্রিয় শিক্ষিতা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।